আদালতের লড়াই আদালতে হয়, আর আদালতের চালিকা শক্তিদের লড়াই হয় ব্যালট বক্সে। আগামী 13ই জুন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশনের মোট 15টি কার্যকরী কমিটির পদের জন্য এই ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পদগুলো, যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং 2টো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদ। এছাড়া 10 জন এক্সিকিউটিভ মেম্বার ও নির্বাচিত হবেন। এবার আনুমানিক প্রায় 601 জনের মতো যোগ্য আইনজীবী ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ত্রিপুরা হাইকোর্ট, জেলা আদালত এবং আগরতলার অন্যান্য আদালতে প্র্যাকটিস বা ওকালতি করেন এমন যারা এই অ্যাসোসিয়েশনের নিয়মিত মেম্বারশিপ বা সদস্যপদ বজায় রেখেছেন, তাদের এই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান। এখন সাধারণত এই নির্বাচনের মূল লড়াই হয় দুটি প্রধান আইনজীবী ফোরামের মধ্যে। এক, আইনজীবী উন্নয়ন মঞ্চ, 2, সংবিধান বাঁচাও মঞ্চ। তবে এর বাইরে কিছু কিছু পদে নির্দল বা স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার মোট 37 জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আইনজীবীদের কাছে মূলত তাদের পেশাগত অধিকার, সুযোগ সুবিধা এবং আদালতের পরিকাঠামো উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। একদিকে বিচার ব্যবস্থার স্বাধীনতা রক্ষার লড়াই, অন্যদিকে সাধারণ আইনজীবীদের রুটি রুজির অধিকার। কিন্তু প্রশ্ন হলো, এই লড়াইটা আসলে কার? এটা কি কেবলই আইনজীবীদের ক্ষমতার লড়াই, নাকি এর সাথে জড়িয়ে আছে এই রাজ্যের সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারও? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন সম্পাদক পদে, সেক্রেটারি পদে নির্দল প্রার্থী আইনজীবী রঘুনাথ মুখার্জি। আমরা আপনাদের জানিয়ে রাখি, আমরা কিন্তু বিভিন্ন যে দুটো প্যানেল রয়েছে, সেই দুটো প্যানেল থেকেও যারা সেক্রেটারি পদে প্রার্থী তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। ওনারা যদি আসেন অনুষ্ঠানে, অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবেন ওনারা, আপনার সামনে ওনারা ওনাদের বক্তব্য রাখবেন। কিন্তু এই মুহূর্তে সেক্রেটারি পদে নির্দল প্রার্থী রঘুনাথ মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। রঘুদাস, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। সোজা সাপটা প্রশ্ন রঘুদা আপনার কাছে, নির্বাচনে জিতলে বারের জন্য কি করবেন, কি প্রতিশ্রুতি আপনার রয়েছে? আসলে আমাদের আগামী 13 তারিখ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। প্রত্যেকবারই 2 বছর পর পরে নির্বাচনটা হয়। তো এই নির্বাচনে আমি স্বতন্ত্র মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে সেক্রেটারি পোস্টে মনোনয়নপত্র দাখিল করেছি। আজকে স্ক্রুটিনি গেছে, পরশুদিন উইথড্র আছে। তো আমার সাথে আরও 3 জন আমার লার্নেড ফ্রেন্ড আছেন, যারা আইনজীবী উন্নয়ন মঞ্চ, সংবিধান বাঁচাও মঞ্চ এবং আরেকজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট রয়েছেন, উনিও ভোটে দাঁড়িয়েছেন, সম্পাদক পদে লড়াই করছেন। বেসিক্যালি এই 26 বছর 27 বছর প্র্যাকটিস করার পর যেটা অভিজ্ঞতা, যে আমার দাঁড়ানোর কারণের পেছনে দাঁড়ানোর পেছনে যে কারণটা, যে আসলে এই অনুষ্ঠান শুরুর আগে মানে যা শুরু হওয়ার সময় যে ইন্ট্রোটা তুমি দিলে, যে এটা কি ক্ষমতা দখলের লড়াই কিনা, আসলে আইনজীবীদের উন্নতি, আইনজীবীদের পরিকাঠামোগত উন্নয়ন, বারের উন্নয়ন, সেটা তো একটা বিষয় থাকে, কিন্তু একটা সময় এটা দেখলাম বিগত কয়েক বছর ধরে এটা আসলে একটা ক্ষমতা দখলের লড়াই চলে গেছে। তো আলটিমেটলি যারা জুনিয়র লয়ার্স আছে, যারা জুনিয়র লয়ার্স ফ্রেন্ডস আছেন, যারা নতুন জয়েন করছেন, এদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে যেমন ওয়েলফেয়ার ফান্ড বৈষম্য আছে, যেটা ওয়েলফেয়ার ফান্ড পাই, কিন্তু ওনারা যারা 1 বছর প্র্যাকটিস বা 2 বছর প্র্যাকটিস, 3 বছর প্র্যাকটিস, ওনারা কিন্তু পুরো ওয়েলফেয়ার ফান্ডটা পান না। আচ্ছা, এই হিসাবে আমার যেটা প্রথম আছে, আমার নির্বাচনী প্রতিশ্রুতিতে আছে যেটা, যে আইনজীবীদের যারা বারের মেম্বার হবেন, যারা জয়েন করছেন, সদ্য জয়েন করুক বা 1 বছর 2 বছর যাই হোক, সবাইকে ইকুয়াল ওয়েলফেয়ার ফান্ড ডিস্ট্রিবিউট করা হবে প্রতিটি আইনজীবী সদস্য এবং সদস্যদের। আচ্ছা, এবং তাদের সম অধিকার থাকবে। তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে গেলে আমি মনে করি আমার যে নির্বাচনী প্রতিশ্রুতিতে 1 নম্বর আমার পয়েন্ট রয়েছে, যে ইকুয়াল ওয়েলফেয়ার ফান্ড আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি, তাহলে সবার জন্য, ইনক্লুডিং জুনিয়র ফ্রেন্ড যারা আছে, তাদের জন্য এটা দেব। ওকে, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব এই মুহূর্তে রঘুনাথ দা। আমরা অবশ্যই আপনার কথা জানবো, আপনার কথা শুনবো, তবে দর্শক বন্ধুদের একটু জানিয়ে রাখি আমরা বেসিক্যালি কি জানতে চাইছি, আমরা কি করতে চাইছি। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন, সেই নির্বাচনে
যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরা তাদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনের আগে, এবং অন্যান্য প্রার্থী যারা রয়েছেন ওনারা কি প্রতিশ্রুতি দেবেন, আর সেই প্রতিশ্রুতি কতটা পালন করতে পারবেন, সেই প্রতিশ্রুতিগুলো পালন করতে গেলে ওনাদের কি কি করতে হয়, সেসব বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে নির্দল প্রার্থী রয়েছেন, আরো একজন প্রার্থী সেক্রেটারি পদে, কিন্তু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের 2026 সালে যে নির্বাচন আগামী 13ই জুন যেটা হতে চলেছে, সেই নির্বাচনে আরো একজন প্রার্থী জুড়ে গেছেন আমাদের সঙ্গে। সেই প্রার্থীর সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু আগে যেটা রঘুনাথ বাবু যেটা বলছিলেন, ওনার যে প্রতিশ্রুতি, উনি বলছিলেন যে ওয়েলফেয়ার ফান্ড, সেটাতে একটা বৈষম্য এতদিন ধরে ছিল বা এখনো আছে। পুরনোরা বা সিনিয়ররা একরকম ওয়েলফেয়ার ফান্ড পান, এবং যারা জুনিয়র সদ্য যারা জয়েন করেছেন তাদের ওয়েলফেয়ার ফান্ডটা অনেকটাই কম। এখন উনি বলছেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে উনি দেখবেন যেন সবাই সম অধিকার পায়, সবার জন্য এই ফান্ডটা, ওয়েলফেয়ার ফান্ডটা ইকুয়ালি যায়। রঘুনাথ দা, আপনার দ্বিতীয় প্রতিশ্রুতি। আমাদের বাররুমে এখন যে এক্সিস্টেন্স কমিটি রয়েছে, বাররুমে একটা ওয়াইফাই ফেসিলিটি আছে, কিন্তু যেহেতু এখন সবটাই অনলাইনে ম্যাক্সিমাম কাজটাই হচ্ছে, এবং যারা নতুন জেনারেশনের এরা এই অনলাইনেই সবটা কাজ করতে হয়, এবং এখন ফাইলিং অনলাইনেই হচ্ছে, ই ফাইলিং হচ্ছে সব। তো সুতরাং এখানে যে ওয়াইফাই রয়েছে, যে সিস্টেম রয়েছে, ওয়াইফাই যে ব্যবস্থা রয়েছে অত্যন্ত স্লো, এবং একসাথে যদি 4-5 জন কাজ করতে যায় তাহলে সে লোডটা নিতে পারছে না। তো সুতরাং আরেকটা দ্বিতীয় নম্বর আমার প্রতিশ্রুতি হলো, যদি আমি জয়ী হতে পারি তাহলে বার রুমের প্রতিটি যে রুম রয়েছে বার অ্যাসোসিয়েশনে, প্রতিটি রুমে আইনজীবীদের সুবিধার্থে ওয়াইফাই কানেক্টিভিটি করা হবে প্রতিটি রুমকে, যাতে এই ফাইলিং বা বিভিন্ন ধরনের কাজ বা জাজমেন্ট আপলোড ডাউনলোড করা এগুলি যাতে করতে পারে। ফ্রি ওয়াইফাই হবে? ফ্রি ওয়াইফাই। ওকে, তাহলে আপনি বলেন ইকুয়াল ওয়েলফেয়ার ফান্ড এবং ফ্রি ওয়াইফাই জোন আপনি করবেন। এই মুহূর্তে শুনবো আপনার কাছে আরো, কিন্তু আপনি অবশ্যই পরিচয় করে দিতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের সাথে। আমাদের সঙ্গে আরো একজন আইনজীবী জুড়ে গেছেন, ভাস্কর দেববর্মা জুড়ে গেছেন, যিনি সংবিধান বাঁচাও মঞ্চের সেক্রেটারির পদের প্রার্থী। ভাস্করবাবু, স্বাগত আপনাকে। নমস্কার। ভাস্করবাবু, সময় খুব বেশি নেই, সোজা সাপটা প্রশ্ন, আপনাকে কেন ভোট দেবে আইনজীবীরা? আমরা বিগত দিনে যে কাজের মানে উচ্চতা নিয়ে গেছিলাম ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে, সেই নিরিখে আমরা আমাদের ভোট চাইছি। যে আমি বিগত দিনে ধরেন 2014 থেকে আমি সেক্রেটারি ছিলাম। তখন আমরা যে উচ্চতা কাজটা নিয়েছিলাম, আমি একটা করে বলছি যে প্রথমত আমরা করেছিলাম, যে দেখা গেছে যে আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন 100 বছরের উপর হয়ে গেছে আমাদের অ্যাসোসিয়েশন, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নেই। আচ্ছা, সেই সময় আমরা রেজিস্ট্রেশন করি বারকে। রেজিস্ট্রেশন করার পর আমাদের একটা পর্চা, আমাদের জমির যে জমিটার উপর আমাদের বিল্ডিংটা, সেই জমির পর্চাটা আমাদের তৈরি করি। তারপর আমাদের যে ওয়েলফেয়ারকে বাড়ানোর জন্য কি কি পন্থা নেওয়া যায়, কিভাবে বাড়ানো যায়, সেভাবে আমরা নিবিড়ভাবে কাজ করি। তারপর সবুজায়ন, মানে আমাদের যে কোর্ট চত্বরে যে সবুজায়ন এখন দেখতে পাচ্ছেন, যে গাছগুলি যেখানে গাছের তলে সবাই বিশ্রাম করে, তো সবুজায়ন সেইগুলি আমরা করেছিলাম। তারপর ওয়াইফাই, এই যে বর্তমান যে এখন যে ছোট্ট পরিসরে ওয়াইফাই পরিষেবা চলছে, সেটা আমার সেক্রেটারিশিপ আমি যখন ছিলাম তখনই আমাদের ইনস্টল করা, অনলাইনে সেগুলি ছোট পরিসরে কাজ করা। তারপরে সিসিটিভি ক্যামেরা, তারপরে রুমের বিস্তার, যারা নবীন আইনজীবী তাদের বসার জায়গা ব্যবস্থা করা। এইগুলি মানে আমাদের হাতে ক্ষমতা কম, কিন্তু এই ক্ষমতার মধ্যেও কিভাবে সব উচ্চতা বেশি করে তাদের সেবা দেওয়া যায়, পরিষেবা দেওয়া যায়, সেগুলি আমরা করার চেষ্টা করেছিলাম। এবং ওই চেষ্টা যতটুকু আমরা যেই মাত্রায় নিয়ে গেছিলাম, এখন ওই মাত্রায় কাজ, মানে কি বলবো, সেই মাত্রায় যে কাজটা ছিল সেই মাত্রার পরে আর এখন নতুন করে কিছু হয়নি। ওই জায়গাটাই মানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে। তা আমরা এবার নতুন কমিটি হলে আমরা ওই জায়গা থেকে আবার শুরু করব, আবার নতুন করে আরো কিছু যে পরিষেবাগুলি সমষ্টিগতভাবে আলোচনা করে। এখানে আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নেই, বাড়ির অ্যাসোসিয়েশন আমরা সমষ্টিগতভাবে পরিচালনা করি। যদি আমি যে সেক্রেটারি হই, এখানে কিন্তু শুধু মানে
আমাদের যে সংবিধান বাঁচাও মঞ্চ সেক্রেটারি, সংবিধান বাঁচাও মঞ্চের কথা শুনবো এমন না, যখন আমরা সবার জন্য আমরা তখন সবাই না, এখানে সবার জন্য বলতে ভাসুরবাবু আমার একটা প্রশ্ন আছে সাধারণ মানুষ হিসেবে। এই আপনাদের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হবে, আপনারা এই যে সুযোগ সুবিধাগুলো কথা বলছিলেন, বসার জায়গা বা ওয়াইফাই, এগুলো নিশ্চয়ই আপনাদের যারা আইনজীবী আপনাদের লার্নেড ফ্রেন্ডরা আছেন তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা, কিন্তু প্রতিদিন শত শত মক্কেল বা দূর দূরান্ত থেকে এই আদালত চত্বরে অনেক মানুষ আসেন, যাদের মধ্যে নারী ও বয়স্ক মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। তাদের জন্য কি মানে পর্যাপ্ত বসার জায়গা বা পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আপনাদের এখানে আছে, সেটা করার দায়িত্ব কি আপনারা নেন বা নাকি আমরা এই দাবিগুলি নিয়ে আমরা এআইএলইউ বরাবরই আমাদের সরকারের কাছে দাবি আগেও ছিল, এখনো দাবি করছিলাম, দাবি করেছি, এখনো দাবি আছে, যেগুলি উইটনেস সেট, মানে যে আসার লোকজন তাদের বসার জায়গা, তাদের পানীয় জলের ব্যবস্থা, তাদের স্যানিটেশন ব্যবস্থা, এগুলি আমরা বরাবরই দাবি এখনো আছে। এখন এই দাবিগুলি আমরা বারবারই করে যাচ্ছি, কিন্তু কিছু কিছু করে এগিয়ে যাচ্ছি। আমরা এখন আমাদের এখানে স্যানিটেশন ব্যবস্থা, মানে বিভিন্ন টয়লেটের ব্যবস্থা হয়েছে কিছু, কিন্তু এত পরিমাণে না লোক আসে, লিটিগেন্ট পার্সন আসে, লয়ার আসে, কিন্তু আরো দরকার, মানে আমাদের। ওকে, আসবো আপনার কাছে। রঘুনাথ, এই যে দেশ জুড়ে 3টি নতুন কেন্দ্রীয় ফৌজদারি আইন কার্যকর হওয়ার পর প্রবীণ থেকে নবীন সব আইনজীবীদের মধ্যেই এক ধরনের প্রযুক্তিগত ও তাত্ত্বিক ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন আপনি সম্পাদক নির্বাচিত হলে কি সদস্যদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে ডিজিটাল ট্রেনিং এর ব্যবস্থা করবেন, নাকি আইনজীবীদের নিজেদের খরচে এই নতুন আইন শিখে নিতে হবে? না, এটা তো আসলে আইনটা তো একটা বিশাল জিনিস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে। তো বিগত দিনে যারা মানে লাস্ট এবার যারা টেনিউরে ছিলেন, বার অ্যাসোসিয়েশনের যারা বিশেষ করে সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন, ওনারাও উদ্যোগ নিয়েছেন বিভিন্ন সময়। আমিও গেছি 2-3টা ট্রেনিং এ, বিভিন্ন সময় ট্রেনিং এর ব্যবস্থা করা, জুডিশিয়াল একাডেমি সাথে কথাবার্তা বলে, মানে বিএনএসএস ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন যেটা আছে এর উপর ট্রেনিং করা, বা এনডিপিএস অ্যাক্টের উপর ট্রেনিং করানো, এবং এতে জুনিয়র, বিশেষ করে জুনিয়র যে কথাটা বললেন আপনি, জুনিয়র আইনজীবীদের এদের পার্টিসিপেট করানো, বেশি বেশি করে অংশগ্রহণ করানো, যাতে করে এরা মানে ওয়েল ইকুইপড, ওয়েল স্কিল্ড লয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। সেটা বিগত কমিটির যারা সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে করেছেন। যদি আমাকে লার্নেড ফ্রেন্ডরা ভোট দিয়ে জয়ী করে, তাহলে এটা আর একটু মানে স্পিডি হবে, আর একটু সফিস্টিকেটেড করে এই জিনিসটা করার চেষ্টা করব। ওকে, ভাস্করদা, আপনি বলেন যে পুরনো কমিটি যা করে গেছে সেই আপনাদের সেইখান থেকে আপনারা শুরু করবেন নতুন, যদি আপনাদের বা আপনাকে সেক্রেটারি পদে এবং আপনাদের প্যানেলকে যদি জয়ী করে আইনজীবীরা। এখন প্রতি বছর শয়ে শয়ে তরুণ আইনজীবী বারে যোগ দিচ্ছেন, যাদের একটা বড় অংশ শুরুতে চরম আর্থিক অনিশ্চয়তায় ভোগেন বলে অভিযোগ বা সেগুলো আমরা শুনতে পাই। এখন জুনিয়রদের জন্য মাসিক স্টাইপেন্ডের পরিমাণ বৃদ্ধি বা মানে এই যে প্যানেলে মেধার ভিত্তিতে কাজের সুযোগ তৈরি করতে আপনাদের প্যানেল কি কোনো মানে আইনি বা প্রাতিষ্ঠানিক নীতি তৈরি করবেন, নাকি বরাবরের মতো এরা উপেক্ষিতই থাকবে বলে? না, অবশ্যই আমরা এই জায়গায় অবশ্যই আমরা নতুন করে কাজ করব, যে কাজগুলো এখন যে বর্তমানে যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থা থেকে আমরা আরেকটু সফিস্টিকেটেড ব্যবস্থা যেতে চাইছি। তা আমরা একটা অবশ্যই একটা কমিটি করব, সেই কমিটি পাথফাইন্ডার কমিটি থাকবে, যে আমাদের কি কি প্রপোজাল দেবে। আমরা চাইছি যে আমিও তো জুনিয়র থেকে এসেছি না, জুনিয়রদের আর্থিক অবস্থা থেকে মানে গণ্য থাকে, অবস্থা করুণ অবস্থা থাকে, সেই অবস্থা নিরিখেই আমরা চাইছি যে নতুন আইনজীবীদের হাতে একটু বেশি টাকা যাক, বেশি সাহায্য পাক, তাদের অসুখ বিসুখ হলে বেশি সাহায্য পাক। এই জিনিসগুলি আমাদের মাথায় রেখে আমরা অবশ্যই কাজ করব। নতুন যে কমিটি হবে সেই কমিটি আমরা এই বিষয়ে অবশ্যই জোরদার পদক্ষেপ নেব, তারা যাতে বেশি করে উপকৃত হয়, যে ওয়েলফেয়ার ফান্ড পাওয়া, তাদের মেডিকেল যে বেনিফিট পাওয়া, বা তাদের হেলথ ইন্স্যুরেন্স ব্যাপার, এগুলি আমরা অবশ্যই মাথায় আছে, আমরা এগুলি কাজ করবো নিবিড়ভাবে। ওকে, আর রঘুনাথদা, এই যে আপনার একটি প্রচারপত্র আমাদের হাতে আছে, যেখানে অনেক কিছু লেখা আছে, তার মধ্যে আমি কিছুটা জায়গায় কোট করতে চাইব। দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করতে গিয়ে মনে হয় আমরা আইনজীবীরা এক রাজনৈতিক শ্রমিক হয়ে গেছি। আমাদের নিজস্ব নির্বাচন আজ যেন আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিজস্ব নির্বাচনে ও রিমোট কন্ট্রোল বিভিন্ন পার্টি অফিস থেকে কন্ট্রোল করা হয়। আমার রিমোট কন্ট্রোল আমার হাতেই থাকবে, আপনার রিমোট কন্ট্রোল আপনার হাতে থাকবে। নতুনদের জন্য, জুনিয়র আইনজীবীদের জন্য পর্যাপ্ত অর্থনৈতিক নিরাপত্তা আপনি কিভাবে দিচ্ছেন?
না, আসলে ইলেকশনে জয়ী হলে বা যে কমিটি থাকবে সবটা তোমার একা দিয়ে হবে না। যারা থাকবে, যারা অন্য ফ্রেন্ড যারাই নির্বাচিত হবেন, সবার সাথে আলোচনা করে, আমাদের বারে তো সিনিয়র লয়াররা আছেন, সিনিয়র অ্যাডভোকেটরাও রয়েছেন, তো ওনাদের পরামর্শ নিয়ে ওনাদের দিয়ে একটা মানে কমিটি করে, যে যাতে করে জুনিয়র আইনজীবী যারা রয়েছে এবং যারা আসবেন আগামী দিনে, তাদের জন্য একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা এবং সেটাকে এক্সিকিউট কিভাবে করা যায়, কারণ এখানে এত টাকা পয়সারও বিষয় আছে। তো আমাদের বারেরও তো একটা ফান্ড আছে, তো সেটাকে ইউটিলাইজ কি সুন্দর ভালোভাবে লয়ারদের ওয়েলফেয়ারের জন্য ইউটিলাইজ করে একটা গ্রুপ অফ লয়ার একটা মানে ক্রিমি লয়ার যাতে তৈরি করা যায়, সেটা ইলেকশনের পরে যারা সিনিয়র রয়েছেন তাদের সাথে পরামর্শ করে, তাদের থেকে মতামত নিয়ে, তাদের থেকে সাজেশন নিয়ে, যাতে জুনিয়র লয়াররা মানে স্টেবল হয়, সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ওকে, বসুবাবু, এই যে একটি বার অ্যাসোসিয়েশনের প্রাণ বলা হয় তার লাইব্রেরিকে, মানে কিন্তু ত্রিপুরা বারের লাইব্রেরিতে আমরা যতটুকু শুনেছি সাম্প্রতিককালের বহু গুরুত্বপূর্ণ আইনি রেফারেন্স বই, জার্নাল কিংবা ডিজিটাল ডেটাবেসের নাকি অভাব রয়েছে, সেটা আপনারা কতটুকু মানেন? আর বিশেষ করে নতুন যে 3টি ফৌজদারি আইন আসার পর যেখানে ব্যাপক পড়াশোনার প্রয়োজন, সেখানে লাইব্রেরি এই বেহাল দশা কেন? লাইব্রেরিকে কি একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে পরিণত করতে আপনাদের কি ধরনের রোডম্যাপ আছে বা কোনো কিছু ভাবনা আছে কিনা আপনাদের? দেখুন, একটা কথা বলতে হলে যে বাঁকা হয়ে হাঁটে তারও স্বপ্ন থাকে সোজা হয়ে হাঁটার, ঠিক আছে? তা আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, আমাদের শক্তি কতটুকু দেখতে হবে, আমাদের বিল্ডিং এর মানে কতটুকু আমাদের পরিষেবা কি আছে, আমাদের মানে আমাদের বসার জায়গা কতটুকু আছে, আমাদের অর্থের সংস্থান কি আছে, সবকিছু দেখে আমাদের নিতে হয় অবস্থান মানে সিদ্ধান্ত নিতে হয়। আমার যদি 10 টাকা রোজগার হয়, আমি 100 টাকা খরচা করতে পারবো না তো, ঠিক আছে? আমাদের দেখতে হয়, ওয়েলফেয়ারও দেখতে হয়, প্রত্যেকটা লয়ারের ওয়েলফেয়ার দেখতে হয়, প্রত্যেকটা সবকিছু জিনিস মাথায় রেখে কাজ করতে হয়। যে শুধু হাতকে লম্বা করা যাবে না, শুধু পাটাকে একটা লম্বা করা যাবে না, সব সার্বিকভাবে শরীরের সব অংশ সার্বিকভাবে ব্যবহার হয়। আমাদের বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তগুলি সার্বিকভাবে নেওয়া হয়। তাই এখানে মানে রঘুর যে প্রতিশ্রুতি যে আমার হাতে রিমোট কন্ট্রোল একা, এমন না, আমরা সমষ্টিগত সিদ্ধান্ত নিই। তো এখানে সমষ্টিগত সিদ্ধান্ত থাকে, আমাদের হাতে একার রিমোট কন্ট্রোল থাকে না, এখানে সবার হাতে রিমোট কন্ট্রোল থাকে। এখানে আমরা সবাই সিদ্ধান্ত নিই, সবাই মিলে সিদ্ধান্ত নিই, আমাদের সার্বিক যার সিদ্ধান্ত হবে। কিন্তু আমাদের যে লাইব্রেরি, এখন যে বর্তমান লাইব্রেরি, ঠিকই বলেছেন, লাইব্রেরিতে আমাদের ছোট্ট পরিসরের লাইব্রেরি। তো এখানে আমাদের 100 প্রায় এখন 100 আমাদের বয়স হয়ে গেছে, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন 100 প্রায় 20 বছর হবে, 15-20 বছর হবে 100। তো এই আমাদের স্বনামধন্য লয়াররা, আমরা যেমন বিচন্দ্র দেববর্মা থেকে শুরু করে এখন বর্তমান কিছুদিন আগে আমাদের প্রয়াত হয়েছেন দিলীপ সরকার থেকে আরম্ভ করে অনেক বড় বড় লয়ার আমরা দেখেছি, গল্প শুনেছি। তো তাদের সময় একটা লাইব্রেরি ছিল, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। এখন এই বড় হওয়ার মধ্যে কিছু বই ছিল, এখন আমাদের আরো বই আছে, কিন্তু বই এখন যে দেখবেন যে বইয়ের পরে এখন কিন্তু ডিজিটাল রূপে এসে গেছে, যার ফলে এখন ডিজিটাল পরিষেবাটা আরো বেশি। তাই এই ডিজিটাল পরিষেবা যখন শুরু হয়েছে, ধীরে ধীরে ভারতের বুকে চলে এসেছে, তখন আমরাও ত্রিপুরা বার কিন্তু আস্তে আস্তে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছি। আমরাও কম্পিউটার কিনেছি, আমরাও ডিজিটাল পরিষেবা শুরু করেছি। এখন আমাদের বারে বসে ডিজিটাল পরিষেবা গ্রহণ করে সবাই, কিন্তু মানে পরিধিটা কম আর কি। মানে আর ধরুন যেখানে 10টা কম্পিউটার ছিল, বাড়ানোর আপনাদের কোনো প্ল্যানিং আছে? আর পরিধিতে বাড়াবো যে আমাদের বিল্ডিংটা তো ছোট না, ঘরটা ছোট, ঘরটা যদি বড় হয় তাহলে পরিষেবা বাড়ানোর কোনো অসুবিধা নেই। রঘুদা, একই বিষয়ে জায়গা কম। আপনার কি মতামত, যদি আপনাকে নির্বাচিত করে, এখন যারা নবীন প্রজন্মের যারা আইনজীবীরা রয়েছেন, তারা তো অবশ্যই ই ফাইলিং এর যুগে, এখন তারা দামি আইনি সফটওয়্যার বা ডিজিটাল লাইব্রেরি ব্যবহারের সামর্থ্য অনেকের হয়তো নেই। এখন বাররুমকে একটি আধুনিক ডিজিটাল হাব হিসেবে গড়ে তুলতে আপনার কি ধরনের, বা আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার কি ধরনের রোডম্যাপ আছে? বেসিক্যালি হাব তো এখানে এত দরকার নেই, যেটা মানে ইনস্ট্যান্ট যেটা লয়ারদের সমস্যা হয়, যেমন একটা জাজমেন্টের একটা রেফারেন্স হলো, তো জাজমেন্টটা ডাউনলোড করতে হবে, অনেক সময় দেখা যায় বারে ইনএডেকুয়েট বই আছে, ওই জাজমেন্ট লেটেস্ট জাজমেন্টগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, তা আমার প্ল্যান আছে নির্বাচিত হলে যে আগামী কমিটি হবে তাদের সাথে কথা বলে
2-3টা জাজমেন্ট পোর্টাল সাবস্ক্রিপশন করা, আচ্ছা যেমন লাইভ ল আছে, HTPL আছে, এরকম জাজমেন্ট আছে, যাতে মানে সো দ্যাট লয়াররা গেলে ইনস্ট্যান্টলি ওই সাইটে গিয়ে ওই জাজমেন্টের রেফারেন্স ডাউনলোড করে জাজমেন্টটা নিয়ে কোর্টে সাবমিট করতে পারে বা হিয়ারিং এর সময় এটা ইউজ করতে পারে। তো এই পরিষেবাটা, এই সুযোগ সুবিধাটা নেই এখন আমাদের এখানে, যার জন্য মোবাইল থেকে ডাউনলোড করে বা ইয়ে করে করতে হবে। এবং এই পুরো সাবস্ক্রিপশন যেটা থাকবে অনলাইন পোর্টালের জাজমেন্টের, এটা সাবস্ক্রিপশন, এটা পয়সা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন বিয়ার করবে। তার ফলে জুনিয়র যারা রয়েছে বা তারা তো এখন আধুনিক টেকনোলজি ইউজ করে। পরিষেবা নেই বললে ভুল হবে কথাটা, পরিষেবা আছে, লিগেল পরিষেবাটা আছে। আছে, ওকে, আছে মানে তো সেই পরিসরে নেই, মানে যেটা থেকে সবাই একসঙ্গে সুযোগটা নিতে পারে, সুবিধা নিতে পারে। লিগেলে তো আপনি লেটেস্ট আজকে যে জাজমেন্ট সুপ্রিম কোর্টে হচ্ছে, এটা আপনি লাইভ লোতে পাবেন বা HTPL পাবেন। তাহলে মোবাইলই পাচ্ছি আমি, তাহলে হ্যাঁ মোবাইল তো পাওয়া যাচ্ছে। তো এটা এই সাইট তাহলে আমার বার অ্যাসোসিয়েশন আমাকে কিভাবে হেল্প করবে? বার অ্যাসোসিয়েশন তো আমি ইয়ে করছি, এটা সাবস্ক্রাইব করছি। আপনার লাইভ লোতে সাবস্ক্রাইব করতে হবে তো মান্থলি, আপনার মোবাইলে ইয়ে করলে। ওকে, এবং জাজমেন্ট আপলোড করতে হলে, ডাউনলোড করতে গেলে আপনার সাবস্ক্রাইব করতে হবে সাইটটা আর ওখান থেকে যদি ইয়ারলি। বার তো সাবস্ক্রাইব করবে, ওখান থেকে বার থেকে জাজমেন্ট সাইটের থেকে নিয়ে নেবে, আমি পেয়ে যাবো, সবাই একসঙ্গে এক জায়গা থেকে পেয়ে যাবে। ঠিক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছে। একটা শেষ প্রশ্ন রঘুদা আপনার কাছে। এই বার অ্যাসোসিয়েশন হলো আইনজীবীদের অধিকার রক্ষার জায়গা, কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন নয়, যেটা আপনারা বলেন, আমরাও জানি। কিন্তু দেখা যায় যে জয়ী হওয়ার পর বারের নেতারা সাধারণ আইনজীবীদের স্বার্থ ভুলে নিজেদের রাজনৈতিক দল বা প্যানেলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েন, এমন ধরনের অভিযোগ শোনা যায়। আপনি সম্পাদক হলে বারের এই রাজনৈতিক মেরুকরণ কিভাবে বন্ধ করবেন? বেসিক্যালি আমার যে একটা কথা বললাম আমি, যে আমার রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে, ইন দ্য সেন্স হলো আমার লয়ারদের হাতে থাকবে। এটা কোনো পার্টি অফিস থেকে বা কোনো সংগঠন থেকে ডিরেকশন দিয়ে দেবে না, এই কাজটা করা যাবে না, এই কাজটা করতে হবে, এটা ইমপ্লিমেন্ট করে, এটা ইমপ্লিমেন্ট করে। অ্যাজ এ হোল লয়ারদের সাথে কথা বলে তাদের যে সার্বিক সমস্যা আছে, তাদের যে জুনিয়রদের যে সমস্যা আছে বা অন্য লয়ারদের সমস্যা আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পেশাগত ক্ষেত্রে গিয়ে ঝামেলা হচ্ছে, এখানে একটা গ্রিভেন্স সেলের মতো খোলা সিনিয়র দিয়ে, এটা ট্রান্সপারেন্ট একটা গ্রিভেন্স সেল করা, অনেক সময় মামলা করতে গিয়ে প্রফেশনাল ঝামেলা হচ্ছে। তো সার্বিকভাবে মিলে লয়ার যারা ইন জেনারেল যারা লার্নেড মেম্বার আছে বার অ্যাসোসিয়েশনে, ওনাদের হাতেই রিমোটটা থাকবে, কোনো পার্টি অফিসে কোনো রাজনৈতিক নেতৃত্বের হাতে থাকবে না। এটাই আমি মিন করতে চেয়েছি। এবং ওনাদের মতামতকে গুরুত্ব দিয়ে ওনাদের মতামত নিয়ে বার অ্যাসোসিয়েশন যা সিদ্ধান্ত নেবে এবং ইমপ্লিমেন্ট করবে। ওকে, বাসুবাবু, বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে তীব্র রাজনৈতিক মেরুকরণ, মানে পলিটিক্যাল পোলারাইজেশন যাকে আমরা বলি, দেখা যাচ্ছে বা যায়, তাতে জয়ী হওয়ার পর আপনারা কি বারের নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রাখতে পারবেন? মানে বারের সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষা করা, নাকি নিজেদের রাজনৈতিক? না, অবশ্যই আমরা নিরপেক্ষভাবে কাজটা করি। জয়ী হওয়ার পরে আমাদের সব অংশের মানুষকে জড়িত করি। যারা বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি আছে, যে নেতৃত্ব আছে, তাদেরকে আমরা সবাই একসাথে বসেই আমরা সিদ্ধান্ত করি। এখানে বিক্ষিপ্ত সিদ্ধান্ত হয় না। আমাদের বার অ্যাসোসিয়েশন এখানে আজকে 601 জন ভোটার আছে, মেম্বার আরো বেশি আছে, কিন্তু ভোটার কম আছে। তো আস্তে ধরুন এই বছরই হয়ে যাবে 1000-এর উপরে আমাদের মেম্বার। তো যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই, জেনারেল মিটিং করে সে সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নিই। এখানে কোনো রাজনৈতিক মেরুকরণ, কোনো রাজনৈতিক অফিস থেকে এসে সিদ্ধান্ত দেওয়া এরকম না। এরকম এই জায়গাটা এলিগেশনটা ভুল, রঘুর দেওয়া এলিগেশনটা, এটা আমাদের সমষ্টিগত, আমরা জেনারেল মিটিং করে আমরা সিদ্ধান্ত নিই। এখানে সব অংশের মানুষরাই থাকে। ওকে, অনুষ্ঠানের শেষে যে আপনারা আপনাদের যারা ভোট দেবেন, যারা আপনাদের নির্বাচিত করবেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো শেষ বার্তা থাকবে? রঘুদা প্রথম, তারপর ভাস্কর। আমি তো পার্সোনালি ম্যান টু ম্যান যাচ্ছি, প্রচার করছি, অ্যাপ্রোচ রাখছি। আমি আগামী দিন ভোট দিলে যদি মানে জয়ী হতে পারি, লয়ার্সদের জন্য, লয়ার্স ফ্রেন্ডদের জন্য কি করব সেটা আমার ইয়েতে আছে, এজেন্ডাতে আছে। এটা দিচ্ছি, কথা বলছি, কনভিন্স করার চেষ্টা করছি। এবং আশা করি যদি জয়ী হতে পারি, তাহলে নিশ্চয়ই আমার যে এজেন্ডা আছে, যে প্রতিশ্রুতিগুলি আছে, সবাইকে নিয়ে মানে ঐক্যবদ্ধভাবে ইউনাইটেডলি এবং আলোচনা করে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, এবং ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য লয়ার্স ফ্রেটার্নিটি। ওকে, বাবু, আপনার? আমরা সমস্ত অংশের লয়ারের সুবিধা দেখব, অসুবিধাগুলি দূর করার চেষ্টা করব, আলোচনা করব, মানে একদম গণতান্ত্রিকভাবে সেগুলি সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করব। যেটা বিষয়, নতুন লয়ারদের বসার জায়গা, তাদের ওয়েলফেয়ারের জায়গা, এগুলি আমরা সংবেদনশীল হয়ে আলোচনা করে তাদের দেখা, এগুলি করা। তা এগুলি সবগুলি আমাদের ব্যাপার মাথায় আছে। এবং
পুরো চত্বরটাকে সুন্দর আরো বনায়ন করা, সুন্দর করে তৈরি করা, যেখানে মানুষ আসলে সুবিধা পাবে, সবকিছু সুবিধা হাতের নাগালে পেয়ে যাবে, সেগুলি করা আমাদের প্রাধান্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য, দুজনকে শুভেচ্ছা নির্বাচনের জন্য। দর্শক বন্ধুরা, একটি বিষয় খুব পরিষ্কার, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এবারের নির্বাচন কেবল একটি পদের লড়াই নয়। এটি একদিকে যেমন বারের স্বাধীনতা ও রাজনৈতিক আদর্শের অগ্নি পরীক্ষা, ঠিক অন্যদিকে এটি সাধারণ আইনজীবীদের দৈনন্দিন অস্তিত্ব এবং আধুনিক প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে এক বড় লড়াই। তাই কি হবে তার ফয়সলা আগামী 13ই জুন আইনজীবীরা নিজেরাই করবেন। তবে যে প্যানেল বা যে প্রার্থী জয়ী হন না কেন, সেখানে সাধারণ আইনজীবীদের প্রত্যাশা থাকবে একটাই, কালো কোর্টের সম্মান যেন কোনো রাজনীতির রঙে ফিকে না হয়ে যায়। নির্বাচনের সব খবরে চোখ রেখেছি আমরা, আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।